মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান। প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা আলোচনা করব যে মধ্যযুগের বাংলা সাহিত্যের নতুন একটি ধারা, সেটা হচ্ছে অনুবাদ সাহিত্য। সেই অনুবাদ সাহিত্য আমাদের তিনটি মূল কাব্যকে নিয়েই যেই অনুবাদিত হয়েছিল, রামায়ণ, মহাভারত এবং ভাগবত। আমরা আগের ভিডিওতে রামায়ণ নিয়ে আলোচনা করে দিয়েছি। আজকের যে আলোচনার বিষয় হচ্ছে মহাভারত। এই মহাভারতের অনুবাদ, এই বিষয়ক যে বাংলা সাহিত্যে কারা কারা অনুবাদিত করেছেন এবং শ্রেষ্ঠ অনুবাদককে, তার কাব্যের সামগ্রিক বিষয় নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে এই মহাভারত এটা হচ্ছে জাতীয় মহাকাব্য। আসলে সারা পৃথিবীতে জাতীয় যে মহাকাব্য রয়েছে সেটা হচ্ছে চারটি। সেটা হচ্ছে আমাদের রামায়ণ, এবং যেটা বাল্মীকির লেখা, এবং কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের লেখা মহাভারত। এছাড়া রয়েছে যে অন্ধকবি হোমারের লেখা ইলিয়াড ও ওডিসি। এগুলো হচ্ছে এই চারটা কিন্তু মহাকাব্য। আমাদের কিন্তু অবশ্যই এই মহাকাব্যগুলো, বিশেষ করে রামায়ণ এবং মহাভারত, এই মহাকাব্যগুলো কেবল ধর্মীয় গ্রন্থ দিক থেকে বলবো না, এগুলো সমস্ত বাঙালি পাঠক হিসাবেও কিন্তু এটা পাঠ করা অবশ্যই উচিত। প্রত্যেক ছাত্রছাত্রী কেন, সাধারণ মানুষের কেন, মহাভারত পাঠ করা কিন্তু উচিত বলে আমি মনে করি। যাই হোক, আমরা পড়াশোনার বিষয়ে চলে আসি। যে মহাভারত মুখ্যত যে ঘটনা বন্ধের উপর গড়ে উঠেছিল, যেটা হচ্ছে কৌরব এবং পাণ্ডব, এই দুই যে পরিবার, যেখানে ধৃতরাষ্ট্র তার পুত্র, তারা যে কৌরব এবং দুর্যোধন ধৃতরাষ্ট্রের পুত্র এবং তার যে শতপুত্র মিলে তারা কৌরব। অপরদিকে যেখানে কুন্তির যে 5 পুত্র পাণ্ডবরা রয়েছেন, যেখানে প্রথম হচ্ছেন যে বড় জ্যেষ্ঠ হচ্ছেন যুধিষ্ঠির, তারপর ভীম, অর্জুন, নকুল এবং সহদেব। পঞ্চপাণ্ডব এদের নিয়েই যে একটা যুদ্ধ, পঞ্চপাণ্ডব এবং কৌরবদের নিয়ে পারিবারিক সম্পত্তিকে নিয়েই যে একটা বড় একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটা হচ্ছে সেই 18 দিন ব্যাপী কিন্তু সেই কুরুক্ষেত্রের যুদ্ধ। এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হয়েছিল, সেটাকে দেখানো হয়েছে যেন একদিকে ধর্ম এবং অধর্মের যুদ্ধ, যেখানে ধর্মের জয় দেখানো হয়েছে, যেখানে পাণ্ডবদের জয়। পাণ্ডবদের পক্ষে ছিলেন কৃষ্ণ, যিনি অর্জুনের সারথি হিসাবে ছিলেন। সেই যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন যুদ্ধে সামনে যখন দেখেন তার সেই জ্যেষ্ঠতো দাদা এবং তার গুরুদেব, তার সমস্ত শ্রদ্ধেয় আপনজনেরাই রয়েছেন, তাদের বিরুদ্ধে তিনি অস্ত্র তুলে ধরবেন, তাই নিজেকে তিনি অপরাধী বলে মনে করছেন অর্জুন, এবং তিনি অস্ত্র প্রয়োগ ফেলেই দিলেন, অস্ত্র তুলে ধরবেন না তাদের বিরুদ্ধে। তখনই যে কৃষ্ণ যে উপদেশ দিয়েছিলেন, সেটাই একটা দর্শন, যে উপনিষদের যেন মূল ভাব দর্শন এই প্রকাশিত হলো। সেটাই গীতা পুস্তক আকারে বিধৃত রয়েছে। গীতাতেই রয়েছে যে কৃষ্ণ এবং অর্জুনের যে কথোপকথন, কৃষ্ণ যে উপদেশগুলো দিয়েছিলেন এবং অস্ত্র তুলে ধরার জন্য যে তিনি যে নানা দর্শন ভাবনা ব্যক্ত করেছিলেন, সেটাই হচ্ছে সেই মূল্যবান গীতা। যাই হোক, এই ঘটনা মহাভারতে যেখানে পাণ্ডবদের জয়লাভ করে এবং শেষে পাণ্ডবরা যে মহান স্বর্গারোহণ শেষ পর্যায়ে, এবং এই হয়ে কিন্তু কাব্য শেষ হয়েছে। কিন্তু এই ঘটনাটা যতটা সহজভাবে বললাম, এখানে কিন্তু অজস্র চরিত্র, অজস্র কাহিনী, নানা ঘটনা, নানা চরিত্র মিলেমিশে একটা আকর গ্রন্থ হয়ে উঠেছে এই মহাভারত। যেখানে আমরা যে চক্রান্তকারী শকুনি চরিত্রকে পাচ্ছি, যেখানে প্রচণ্ড ধর্মীয় ব্যক্তি যিনি কখনো মিথ্যার পথ আশ্রয় নেন না, যুধিষ্ঠিরকে দেখতে পাচ্ছি, মহাবলবান শক্তির অধিকারী বাহুবলে তিনি হচ্ছেন তোমার পাণ্ডবদের মধ্যে যিনি আমাদের মহাধনুর্ধর, যেখানে অর্জুনকে পাচ্ছি। প্রত্যেকটা চরিত্রের মধ্যেই কিন্তু
মানে আমরা ভীম যে মহা ধনুর্ধর, ধনুর্ধর বলবো না, মহা কুস্তিবিদ এবং বলিয়ান ছিলেন, তাকে আমরা প্রত্যেকটা চরিত্র কিন্তু এইভাবে আমরা মানে পাচ্ছি। যেখানে আরেকটা চরিত্র আমাদের সকলের মন টানে, সেটা হচ্ছে কর্ণ চরিত্র, যে কুন্তির কানীন পুত্র ছিলেন কর্ণ। তিনি যেন প্রথম থেকে পারিবারিক সেই মর্যাদা, তিনি নিচু সম্প্রদায় বলে তাকে যখন সমাজে তাকে ঠিক যোগ্য আসন দেওয়া হচ্ছিল না, অথচ তিনি কিন্তু অর্জুনের সমকক্ষ, কেন অর্জুনের থেকেও হয়তো বড় ধনুর্ধর বীর, কিন্তু তাকে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু তাকে বঞ্চিত করা হচ্ছে, এমনকি নিজের মাতৃস্নেহ থেকেও বঞ্চিত। এই প্রসঙ্গে যদি মনে পড়ে গেল, যেখানে জগদীশচন্দ্র বসু তিনি রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন যে কর্ণ চরিত্রটাকে নিয়ে কিছু লেখার জন্য। রবীন্দ্রনাথ কর্ণ কুন্তি সংবাদ এই নিয়ে লিখেছিলেন, সেটা অনেকেই জানো অবশ্যই, খুব অসাধারণ একটা রচনা। যাই হোক, এইখানে কিন্তু অজস্র চরিত্রের মালা নিয়ে কিন্তু এই মহাভারতের কাহিনী অসাধারণ সুন্দর, যে একটা ধর্মীয় উপদেশ, ভাবনা, ভাব, দর্শন বিষয়টাকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে মহাভারতের পরতে পরতে। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের যে সংস্কৃত ভাষায় লেখা মহাভারত, সেই মহাভারত, এই সংস্কৃত ভাষা তো অত্যন্ত গুরুগম্ভীর ভাষা, এই ভাষাকে বাংলা ভাষায় অনুবাদিত করে জনমানসের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অনেক কবিরাই এগিয়ে এসেছিলেন। আজকে আমরা তাদেরকেই নিয়ে আলোচনা করব, যে সকল কবিরা এই যে মহাভারত অনুবাদ করেছেন। বাংলায় প্রথম মহাভারত অনুবাদ করেছেন তিনি হলেন কবীন্দ্র পরমেশ্বর। তার কাব্যের নাম কি? পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী বলা হয়। পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী। এই কবীন্দ্র পরমেশ্বর, পরমেশ্বর হচ্ছে তার মানে নাম, আর কবীন্দ্র হচ্ছেন তার উপাধি। সেই উপাধি পেয়েছিলেন কার কাছ থেকে? না, বাংলার সুলতান যে হুসেন শাহের সেনাপতি পরাগল খাঁ, তার সভাকবি হিসাবে ছিলেন কবীন্দ্র পরমেশ্বর। তিনি তাকে কাব্য রচনার জন্য প্রেরণা দেন, তার প্রেরণাতেই তিনি কাব্য রচনা করেন, এই মহাভারত মানে অনুবাদ করেন, এবং তার কাব্যের নাম পরাগলি মহাভারত হিসাবেই পরিচিত। এই কাব্যটি রচনাকাল 1493, মানে পঞ্চদশ শতকের শেষের দিকে, ষোড়শ শতকের প্রথমের দিকে, 1518 খ্রিস্টাব্দের মধ্যে রচনা। তাহলে 1493 থেকে 1518 খ্রিস্টাব্দের মধ্যে রচনা বলে মনে করা হয়। কিন্তু এই কাব্যটি মানে উৎকৃষ্ট অবশ্যই, মানে কিন্তু ভাবনা বা বিষয়ে কিছু উৎকৃষ্টতা না থাকলেও কিন্তু ভাবনার প্রকাশের জন্য বেশ সহজ সরল ভাষায় কিন্তু প্রকাশ করেছেন। তাহলে আমরা পেলাম কি? প্রথম কবিকে কবীন্দ্র পরমেশ্বর, পরাগলি মহাভারত, বা তার কাব্যের নাম হচ্ছে পাণ্ডব বিজয় বা ভারত পাঁচালী। আর একজন ষোড়শ শতকে কবি পাচ্ছি, তিনি হলেন শিকর নন্দী। তিনি জৈমিনী মহাভারতের অনুবাদ করেছিলেন, যিনি করেছিলেন কি? অশ্বমেধ পর্ব। মানে অশ্বমেধ পর্ব, পুরো পর্বটা নয়, মানে মহাভারতের সবগুলো খণ্ড নয়, তিনি অশ্বমেধ পর্বটা নিয়েই রচনা করেছিলেন। যে তার কাব্যটাও মনে করা হয় নাকি যে হুসেন শাহের সেনাপতি যে পরাগল খাঁয়ের পুত্র ছুটি খাঁয়ের মানে নির্দেশেই তিনি রচনা করেছিলেন, তাই এটাকে ছুটি খাঁয়ের মহাভারত বলা হয়, ছুটি খানের মহাভারত হিসাবেও বলা হয়। শিকর নন্দী এই অশ্বমেধ পর্ব মহাভারতটিকে বলা হয়। এছাড়া রয়েছে সঞ্জয়ের মহাভারত, যে সঞ্জয়ের আসল নাম ছিল দীনেশ চন্দ্র সেন, ষোড়শ শতকে এই কবি। এইগুলো আমরা পঞ্চদশ শতকের শেষে, ষোড়শ শতকের এই কবিদের আমরা পাচ্ছি। এরপর চলে আসব যেটা হচ্ছে সপ্তদশ শতকের কবি। সপ্তদশ শতকে কিন্তু মহাভারতের সর্বশ্রেষ্ঠ কবি কাশিরাম দাস, যাকে নিয়ে এত আলোচনা, যার সেই লাইন দিয়েই আমরা প্রথমেই শুরু করে দিয়েছিলাম যে মহাভারতের কথা অমৃত সমান। সত্যি মহাভারতকে অমৃতময় করে তুলেছিলেন বাংলা জনমানুষের কাছে, তিনি হলেন কাশিরাম দাস। কাশিরাম দাস কিন্তু সপ্তদশ শতক নয়, সমগ্র মহাভারত যতগুলো অনুবাদিত হয়েছে আজ পর্যন্ত শ্রেষ্ঠ অনুবাদক কিন্তু কাশিরাম দাস। সেই কাশিরাম দাসের মহাভারত আমরা সেটা নিয়ে আলোচনা করব, যে কাশিরাম দাস যে এই মহাভারত প্রসঙ্গে মধুকবিও প্রশংসা করেছেন, যে তিনি বলেছেন মহাভারতের কথা অমৃত সমান, হে কাশী কবিশ দলে তুমি পুণ্যবান। অর্থাৎ তুমি সমস্ত কবিশ দলেই যেন তুমি পুণ্যবান, কারণ এই মহাভারতের মতো এই অমৃত বাণী জনমানুষের কাছে তিনি তুলে ধরেছেন বাংলা ভাষায়, সহজ সরল ভাষায়।
যাই হোক, এই কাব্য হচ্ছে মহাভারত। কাশিরাম দাস যে মহাভারত তিনি অনুবাদ করেছিলেন, রচনা 1604 খ্রিস্টাব্দ। আর এই মহাভারত প্রকাশিত হয় যে শ্রীরামপুর মিশন প্রেস থেকে। এটি প্রকাশিত হয় 1801 থেকে 3 খ্রিস্টাব্দ নামকার। এটি প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর মিশন প্রেস থেকে। আর এটা তখন সম্পাদনা করেছিলেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি, যখন আমরা আধুনিক সাহিত্য বাংলা গদ্য সাহিত্যের অবদান হিসাবে উইলিয়াম কেরির অবদান আমরা জানব, কিন্তু এই উইলিয়াম কেরি কিন্তু এই কাব্যটা সম্পাদনায় এটা প্রথম প্রকাশিত হয়েছিল, এই কাশিদাসী মহাভারত। এছাড়াও এই কাশিদাসী মহাভারত 4টা খণ্ড একত্রিতভাবে সম্পাদনা করেছিলেন জয়গোপাল তর্কালঙ্কার। সেটাও শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। সেটা হচ্ছে 1836 খ্রিস্টাব্দে। মনে রাখো সময়টা, 1836 খ্রিস্টাব্দে। যাই হোক, তাহলে কাশিরাম দাস এই মহাভারত সমগ্র রচনা করেছিলেন। এই যে কথাটা বললাম সমগ্র রচনা করেছিলেন মানে সমগ্র অনুবাদ করেছিলেন, এই প্রসঙ্গেই একটা দ্বন্দ্ব রয়েছে। কারণ 1866 সালে কালীপ্রসন্ন সিংহ যখন মূল মহাভারতে একটা শ্লোক প্রসঙ্গ তিনি উল্লেখ করেছেন যে আদি সভা বন বিরাট কত দূর, ইহা রচি কাশী গেলা স্বর্গপুর। তাহলে কি, যে প্রথম যে আমাদের মহাভারতের প্রথম পর্বগুলোতে পাচ্ছি, প্রথম হচ্ছে আদি পর্ব, সভা, বন এবং বিরাট পর্ব। এই 4টি পর্ব লেখার পর রচনা করে কাশিরাম দাস কি তাহলে স্বর্গপুর পরলোক গমন করলেন? তিনি তাহলে দেহত্যাগ করেছেন। এই 4 পর্ব লেখার এখানে একটা ইঙ্গিত কিন্তু আমরা পেলাম। কিন্তু পরবর্তীকালে গবেষকরা বলেছেন যে সত্যি হয়তো এই 4টা পর্বই রচনা করেছেন। কারণ তাহলে সমগ্র অংশ পাচ্ছি কেন? কারণ সমগ্র অংশ বাকি যে অংশগুলোর সঙ্গে এই 4টা পর্বের কিন্তু কিছুটা হলেও আমরা সঙ্গতি পাই না। কারণ যতখানি এই 4টা পর্ব ভাবনার উৎকৃষ্টতা, কবিত্বের উৎকৃষ্টতা পাচ্ছি, পরবর্তী পর্বতে সেই উৎকৃষ্টতা পাইনি। তাই পরবর্তী পর্বগুলো হয়তো অনুমান করা হয়েছে যে কাশিরাম দাসের তাঁর পুত্র এবং তার ভাতুষপুত্র এবং জামাতা তারাই মিলে নাকি এই বাকি যে পর্বগুলো তারা রচনা করেছেন। সমগ্র গ্রন্থ হিসাবে কিন্তু কাশিরাম দাস হিসাবেই কিন্তু আমাদের বেশি জনপ্রিয়, প্রচারিত এবং সেই হিসাবে কিন্তু প্রচলিত। যাই হোক, এই হচ্ছে কাশিরাম দাসের আমরা কাব্য বিষয়ক জানলাম যে প্রকাশ বিষয়ে। এবার কবি পরিচিতি। কাশিরাম দাস যিনি বর্ধমান জেলা কাটোয়া মহকুমার অন্তর্গত সিঙ্গি বা সিদ্ধি গ্রামে কিন্তু জন্ম। কাশিরামের পিতার নাম হচ্ছে কমলাকান্ত। আর তার যে পদবী কিন্তু দেব। তিনি বৈষ্ণব ধর্মাবলম্বী বলে বা বৈষ্ণব মনোভাবাপন্ন বলে হয়তো তিনি তার নামের শেষে দাস ব্যবহার করেছেন। তখনকার দিনে এই পদবী বা টাইটেল বিষয়গুলো না অনেকটা উপাধি হিসাবে, কেউ কখনো বিশেষ নিজেকে আনুগত্য হিসাবে সেগুলোকে বদলে নিতেন। সেই হিসাবে কাশিরাম দাস হিসাবেই কিন্তু তিনি ব্যবহার করেছেন। যাই হোক, আমরা কাশিরাম দাস হিসেবে যাব, কাশিরাম দেব হিসাবে না জেনে আমরা দাস হিসাবেই বেশি জনপ্রিয়তা লাভ করেন। এবার সেই কাশিরাম দাসের তাঁর 3 ভাই, সে সম্বন্ধে একটু বলে রাখি। যার 3 ভাই কাশিরাম দাস, আর তার বড় হচ্ছে যে কৃষ্ণকান্ত, যিনি কৃষ্ণবিলাস রচনা করেন। আর যিনি ছোট যে গদাধর, তিনি হচ্ছেন জগন্নাথ মঙ্গল রচনা করেন, যে জগৎ মঙ্গল বা জগন্নাথ মঙ্গল বলা হয় তাঁর কাব্যকে। কিন্তু কাশিরাম দাসের কাব্যই সবচেয়ে বেশি জনপ্রিয়তা, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। আচ্ছা, যাই হোক, কাশিরাম দাস তিনি নাকি মেদিনীপুরের যে অশ্বীগড়ের জমিদার বাড়িতে থাকাকালীন সেখানে নাকি বিভিন্ন পণ্ডিত মহলের কাছে তিনি শুনছিলেন মহাভারত এবং সেই বিষয়ক, সেখান থেকেই তিনি প্রেরণা পেয়ে এই মহাভারত গ্রন্থটা তিনি রচনা করেছেন এবং আমাদেরকে উপহার দিয়েছেন, এটা বলবো। এবার এখানেও সেই রামায়ণের মতো কথা আসে। তাহলে এই মহাভারত কি পুরোপুরি আক্ষরিক অনুবাদ, যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেবের লেখা মহাভারত? না, আক্ষরিক অনুবাদ নয়, এটা ভাবানুবাদ বা মর্মানুবাদ বলা যেতে পারে। কারণ এখানে ব্যাসদেবের রচনায় যে বেশ কিছু অংশ কিন্তু নেই, যেগুলো আমরা কাশিদাসের কাব্যের মধ্যে পাচ্ছি, যে মৌলিক দিকগুলো, যেমন শ্রীবৎস চিন্তা উপাখ্যান, তারপর পারিজাত হরণ,
সত্যভামা তুলাব্রত, একাদশী ব্রত বা তুলসী মার্জনা যে ফল, এই প্রভৃতি এগুলো হচ্ছে কিছুটা বাঙালিয়ানাকে মানে তিনি বিন্যস্ত ঘটাতে চেয়েছেন, বা এই বিষয়গুলা বিভিন্ন পুরাণ বা অন্যান্য যে গ্রন্থ বিষয়ের কিছু ভাবনাকে এই মহাভারতের গ্রন্থে, অনুবাদিত গ্রন্থে কিন্তু ব্যক্ত করেছেন। যেখানে পুঙ্খানুপুঙ্খ ব্যাসদেবের যে মহাভারতের মূল কাহিনীবন্ধের উপরে ভিত্তি করেই কিন্তু লেখা, মানে অনুবাদ, কিন্তু নতুনত্ব কিছু ভাবনাও ব্যক্ত করেছেন। আর এই কাব্য কিন্তু সর্বাধিক জনপ্রিয়তা পায় এবং এটাকে মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয়, মানে কাশিরাম দাসের মহাভারতকে। এই হচ্ছে বিষয়। আমরা ষোড়শ শতকে যে কবি পেলাম তিনি হলেন কাশিরাম দাস এবং সর্বশ্রেষ্ঠ কবি কিন্তু মহাভারত অনুবাদে। এরপর হচ্ছে সপ্তদশ শতকে আমরা কয়েকজন কবির নাম জেনে নেব। তিনি হলেন নিত্যানন্দ ঘোষ, তিনি মহাভারত রচনা করেন মহাভারত। এরপর হচ্ছে দ্বিজ হরিদাস, তিনি অশ্বমেধ পর্ব অনুবাদ করেছিলেন। এছাড়া রচনা করেছিলেন ঘনশ্যাম দাস, তিনিও অশ্বমেধ পর্ব। এছাড়া অষ্টাদশ শতকে যিনি যে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব, তিনিও ব্যাসদেবের যে না কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব বলছি, কৃষ্ণ দ্বৈপায়ন দাস বলে তিনিও ভারত পাঁচালী বলে একটা অনুবাদ গ্রন্থ করেছিলেন, মানে মহাভারতের অনুবাদ ভারত পাঁচালী। কৃষ্ণ দ্বৈপায়ন দাস মনে রাখো, কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব তো তিনি সংস্কৃত ভাষায় মহাভারত লিখেছিলেন, এটাকে বাংলায় মানে তিনি রচনা করেছেন ভারত পাঁচালী বলে, কিন্তু সেটা অতটা জনপ্রিয়তা পায়নি। আচ্ছা, তারপর দুর্লভ সিং, তিনিও তার কাব্যের নাম ভারত পাঁচালী, এটাও আমরা পাচ্ছি। এরপর হচ্ছে পুরুষোত্তম দাস, তার পাণ্ডব পাঁচালী বলে তিনি এই মহাভারত অনুবাদ করেছেন। আরও অনেক অপ্রধান আমরা কবি রয়েছেন যারা মহাভারতের মানে অনুবাদ করেও কাশিরামের সমকক্ষ কিন্তু কেউ হতে পারেননি, কারণ কাশিরাম দাস মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর কাশিরাম দাসের এই কাব্য যে বাঙালিয়ানা, যেখানে সহজ সরলভাবে ভাবনা, ধর্মীয় বিষয়কে ব্যক্ত করা খুব সুন্দরভাবে রয়েছে। যেখানে মহাভারত প্রসঙ্গে একটা শেষ অংশে এসে একটা কথা বলতে ইচ্ছে হচ্ছে, যেটা হচ্ছে মহাভারতে যে যযাতি চরিত্র ছিল, যযাতি যখন মৃত্যুর পর স্বর্গে যান, দেবতারা তখন তাকে বলেন যে তোমাকে স্বর্গে স্থান দেওয়া হবে, তুমি মর্তের জন্য কি করে এসেছো? তখন যযাতি বলেছিলেন যে আমার পরবর্তী বংশধরকে যে একটা উপদেশ দিয়ে এসেছিলাম, সেই উপদেশটা কাশিরাম দাস বেশ সুন্দরভাবে বলেছেন যে কি উপদেশটুকু যযাতি দিয়ে এসেছিলেন। সেটা হচ্ছে মহাভারতের সেটা হচ্ছে কি, যে পৃথিবীর শ্রেষ্ঠ যত শুনো এক মনে, ক্রোধ করাইলে যে ক্রোধী নাই হয়, গালি দিলে যেই জন কিছু নাহি বলে, পর দুঃখে দুঃখী যেই পর উপকারী, মধুর কোমল বাক্য বলে মৃদু করি, মর্ম কথা পরেরে না বলে কোনো কালে, কপাট্য কুবৃত্তিহীন সদা সত্য বলে, আপনারে ক্লেশ করি পরে পরিত্রাণ, পৃথিবীর শ্রেষ্ঠ নাহি তাহার সমান। কি অসাধারণ ভাবনা দেখো, মানে একটা মানুষকে যে যাকে ক্রোধ রাগিয়ে দিলেও রাগ করবে না, যে কখনো নিজের কথা বলে না, যে লোকের পরিত্রাণের জন্য নিজের কষ্ট অনুভব করে, যে সর্বদা সত্য মানে কথা বলে এবং কটু কথা বলে না, মন সংযত, অপরের চিন্তায় যে নিমগ্ন, সেই মানুষই হচ্ছে শ্রেষ্ঠ। সত্যি এই ভাবনা জনমানুষের কাছে কিন্তু সত্যি শৃঙ্খলা পরায়ণ করার জন্য তৎকালীন সমাজের এই পন্থা কিন্তু অসাধারণ। আসলে আমরা শুধু ধর্মীয় গ্রন্থ নয়, এই ভাবনা যে আদর্শ ব্যক্ত হয়েছে মহাভারতের গ্রন্থের মধ্যে, সেই হিসাবে কিন্তু এই গ্রন্থ অবশ্যই প্রত্যেকের একটা সুখপাঠ্য গ্রন্থ হিসাবে আমি মনে করি মহাভারতকে। যাই হোক, তোমরা সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো মনে রাখো অবশ্যই, যে মহাভারতের যে আদি অনুবাদক ছিলেন কে, কবীন্দ্র পরমেশ্বর, পরাগল খাঁর তিনি নির্দেশে বা তাঁরই প্রেরণায় কাব্য রচনা পরাগলি মহাভারত বলা হয়, পাণ্ডব বিজয় তার গ্রন্থের নাম। আর শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস, সে বিষয়ে আমরা বিষয়গুলো সব আলোচনা করলাম। আর একাদশ শ্রেণীতে তোমাদের অবশ্যই এটা যে অনুবাদ অংশ রয়েছে, সেখানে মহাভারতের প্রসঙ্গটাও রয়েছে। তোমরা অবশ্যই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো খাতায় নোট করে রাখতে পারো, কারণ এখান থেকে এমসিকিউ প্রশ্নগুলো অবশ্যই আসবে।
আর অন্যান্য বিএ বা এমএ ক্লাসের জন্য কিন্তু এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। নেট সেটের জন্য তো অবশ্যই এগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, যে এই সূক্ষ্ম সূক্ষ্ম তথ্যগুলো যেগুলো আমরা ব্যক্ত করলাম। অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করো। আর তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা অন্য কিছু বিষয়ে পড়া বিষয়ে যদি তোমাদের কিছু জানতে চাইছো তাহলে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করো। আর অবশ্যই অন্যান্য পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য নোটিফিকেশান অন করার আবেদন রাখছি। সকলে ভালো থেকো।